রচনা ভীষণ পরিমাণে স্ট্রবেরি খেতে পছন্দ করে, আর স্ট্রবেরি দিয়ে যদি রচনাকে জুস বানিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। সে বাড়িতে নিজেদের ফ্রিজে স্ট্রবেরি ভর্তি ভর্তি করে জমাট করে রাখে, আর মিক্সিতে সেই স্ট্রবেরি দিয়ে ক্রিম দিয়ে ভালো করে জুস তৈরি করে বসে বসে বর্ষাকালে স্ট্রবেরি জুস খায়। একদিন রচনার বাবা শ্যামল বাবু অফিস থেকে বাড়ি ফিরছে, সেই সময় এই দেখ রচনা, তুই প্রত্যেকদিন স্ট্রবেরি জুস খাস তো, সেই জন্য তোর মুখ ভীষণ পরিমাণে মিষ্টি হয়ে গেছে। তাই আমি তোর জন্য আজকে একটু অন্য ধরনের খাবার বানিয়ে এনেছি, খাবি তো? সত্যি বাপি, আমি তোমাকে সকালবেলায় এই ব্যাপারে বলবো ভেবেছিলাম, কারণ বিশ্বাস করো আমার স্ট্রবেরি জুস খেয়ে মুখ একেবারে মিষ্টি হয়ে গেছে, তাই বেশ টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছে করছে। তুমি কি এনেছো আমার জন্য বলো? আমাদের অফিসের সামনে একটা লোক খুব সুন্দর ফুচকা বিক্রি করে, তাই আমি তোর জন্য ফুচকা নিয়ে চলে এসেছি। এই নে, তুই ঝাল ঝাল ফুচকা টক জল দিয়ে ভালো করে আলু মাখা দিয়ে খেয়ে নে, তোর মুখে স্বাদ ফিরে যাবে। রচনা ফুচকা বরাবরই পছন্দ করে, কিন্তু সে এতটাই স্ট্রবেরি জুস ভালোবাসে যে কখনো এর আগে স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খাওয়ার কথা ভাবেনি। কিন্তু আজকে যখন তার বাবা তার জন্য অনেকগুলো ফুচকা নিয়ে আসে আর তার সঙ্গে আলু মাখা, সেই দেখে রচনার জিভে জল চলে আসে। কারণ ফুচকা হলো এমন একটা জিনিস যা দেখে যে কোনো কারো জিভেই জল চলে আসে। আর রচনা যখন ফুচকা খেতে বসে সেই সময়, এ কি বাপি, তুমি শুধু ফুচকা আর আলু মাখা নিয়ে এসেছো কেন? টক জল ছাড়া ফুচকা খাওয়া যায় নাকি? তোমাকে মনে হয় ফুচকাওয়ালা ঠকিয়ে দিয়েছে, শুধুমাত্র আলু মাখা আর ফুচকা দিয়েছে, কিন্তু টক জল তো দেয়নি। ওই দেখো খালি কি কাণ্ড! না রে, আমাকেও ঠকায়নি, আসলে আমাকে একটা প্লাস্টিকে আলাদা করে বেশি করে টক জল মাখা দিয়েছিল, কিন্তু আমি সেটা নিয়ে আসতে ভুলে গেছি। এবার তুই কি দিয়ে ফুচকা খাবি মা? দাঁড়া, তুই একটু অপেক্ষা কর, আমি যে কোনো একটা ফুচকার দোকান থেকে তোর জন্য ভালো করে তেঁতুল মাখা জল নিয়ে এসে দিচ্ছি। না বাপি থাক, তোমাকে আর তেঁতুল মাখা জল আমার জন্য আলাদা করে গিয়ে নিয়ে আসতে হবে না। আমার কাছে একটা ভালো জিনিস আছে যেটা দিয়ে আমি ফুচকা খাবো, দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে রচনা রান্নাঘরে চলে যায়, আর সে ফ্রিজ থেকে এক বোতল স্ট্রবেরি জুস বের করে নিয়ে আসে। রচনা ফুচকার মধ্যে স্ট্রবেরি জুস ঢেলে ফুচকা খেতে শুরু করে, আর তার বাবা নিজের মেয়ের এরকম অদ্ভুত ভাবে ফুচকা খাওয়া দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। কেউ কোনোদিনও স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খেতে পারে সেটা হতেই পারে না, কিন্তু এরকম স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খেতে রচনার ভীষণ পরিমাণে ভালো লাগে, আর সে এভাবেই ধীরে ধীরে একেবারে স্ট্রবেরি জুস ফুচকা পাগল হয়ে ওঠে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর কিছুদিনের মধ্যেই শ্যামল বাবু তার মেয়ের সঙ্গে অরিজিতের বিয়ে দেয়। বিয়ের পর, এই রচনা, আজকে আমার অফিস ছুটি আছে, তাই চলো আমি আর তুমি বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি, কারণ আজকে এই বর্ষা বর্ষা আবহাওয়াতে আমার ভীষণ পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করছে। তুমি একেবারে আমার মনের কথা বলেছো, আমারও না ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে, তার সাথে আমার স্ট্রবেরি জুস খেতেও ইচ্ছে করছে। তোমাকে কতবার বলেছি বাজার থেকে আমার জন্য স্ট্রবেরি কিনে নিয়ে এসো, কিন্তু তুমি প্রত্যেক দিনই তো ভুলে যাও। সরি রচনা, আসলে কাজের অনেক চাপ থাকে তো, তাই বেশি কিছু মনে রাখতে পারি না। আর কি, চলো বাইরে বেরিয়ে তোমাকে একটা ভালো দোকান থেকে স্ট্রবেরি জুস কিনে দেবো, তারপর ফুচকা খেতে যাবো, আর এইভাবে আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ডও করা হয়ে যাবে। এই বলে তারা দুজনে ছাতা মাথায় দিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়ে, আর অরিজিৎ প্রথমে রচনাকে নিয়ে একটি স্ট্রবেরি পার্লারে চলে যায়। সে বেশ 2-3 বোতল স্ট্রবেরি জুস কিনে নেয়। তারা যখন ফুচকা খেতে যায় সেই সময়, ওই দেখো রচনা, ফুচকাওয়ালাটা কি নোংরা! এইরকম ফুচকাওয়ালা আমি বাপের জন্মে দেখিনি। যে হাত দিয়ে নিজের গা চলকাচ্ছে সেই হাত দিয়ে আলু মাখছে, আর টক জলটাও মাখছে। ইস, এইসব দেখে আমার একেবারে ফুচকা খাওয়ার ইচ্ছাটাই মরে গেল। ফুচকাওয়ালাকে এরকম হাত না ধুয়ে একই হাত দিয়ে আলু মাখতে দেখে এবং টক জল তৈরি করতে দেখে অরিজিৎ এবং রচনার ভীষণ পরিমাণে ঘৃণা লাগে। তাই অরিজিৎ কিছুতেই ফুচকা খেতে চায় না, কিন্তু রচনা ফুচকার লোভ সামলাতে পারে না। সত্যি অরিজিৎ, ফুচকাওয়ালাগুলো ভীষণ নোংরা হয়ে গেছে, আমারও দেখে খুব ঘৃণা করছে, কিন্তু ফুচকা খেতেও তো ইচ্ছা করছে। আমার কাছে একটা আইডিয়া আছে, যাতে আমাদের ফুচকাও খাওয়া হবে, কিন্তু ওই নোংরা আলু মাখা টক জল খেতেও হবে না। সে আবার কি গো, তুমি ফুচকা খাবে কিন্তু টক জল আলু মাখা খাবে না? এটা আবার কখনো হয় নাকি? আমি এরকম অদ্ভুত ফুচকা খাওয়ার ধরন তো কোনোদিনও শুনিনি। আলু মাখা তেঁতুল জল ছাড়া ফুচকা খাওয়ার নাম ভাবা পর্যন্ত তো যায় না। আরে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আজকে একটা নতুন ধরনের ফুচকা খাওয়াবো, যাতে তোমার ফুচকা খাওয়ার ইচ্ছাও মিটবে আর তুমি একটা নতুন ধরনের ফুচকার পরিচয় পাবে। চলো। এই বলে রচনা ফুচকাওয়ালার দোকানে চলে যায়, আর সেই দোকান থেকে ফুচকাওয়ালাকে সরিয়ে দিয়ে সে নিজেই সেখানে দাঁড়িয়ে পড়ে, আর ব্যাগ থেকে স্ট্রবেরি জুস বের করে। সে নিজের হাতে ফুচকার মধ্যে স্ট্রবেরি জুস ভরে খেতে শুরু করে দেয়, আর তার বরকেও এরকম স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খেতে দেয়।
কিন্তু অরিজিতের মোটেই এরকম স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খেতে পছন্দ হয় না। আর অন্যদিকে রচনা একের পর এক স্ট্রবেরি ফুচকা খেতে থাকে। আহ, কতদিন পর স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খাচ্ছি, আমার মনটা একেবারে ভরে যাচ্ছে। কি হলো, তুমি ফুচকা খাচ্ছ না কেন? খাও। এরকম স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খাওয়া কেউ মিস করে নাকি? তুমি কিন্তু ফুচকাগুলো একদম নষ্ট করবে না। আমার কোনো দরকার নেই, আমার এরকম ফুচকা খাওয়া মাথায় থাক। আমার মনে হয় তুমি স্ট্রবেরি জুস খাওয়ার জন্যই পাগল হয়ে গেছো, তাই তো? আজকে বাড়ি চলো, আমি তোমার এই স্বভাবের ব্যাপারে সবাইকে বলবো। এভাবেই রচনা সেই ফুচকাওয়ালার সব ফুচকা স্ট্রবেরি জুস দিয়ে খেয়ে নেয়। অরিজিৎ যখন নিজের মা কমলা দেবীকে তার বউয়ের এরকম স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খাওয়ার কথা বলে, কিন্তু প্রথমে তারা বিষয়টা খুবই হালকা ভাবে নেয়, কিন্তু পরে যে এরকম স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খাওয়াটা সমস্যা হয়ে দাঁড়াবে সেটা তারা কেউ বুঝতে পারেনি। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, কিরে দাদা, তুই তো দেখছি আমার কথা ভুলেই গেছিস। আগে তুই কি সুন্দর বিদেশ থেকে আমার জন্য এক্সক্লুসিভ স্ট্রবেরি জুস পাঠাতিস, কিন্তু এখন তো তুই কিছুই পাঠাস না, কেন বলতো? কেন রে বোন, এই তো 3 দিন আগে আমি তোর জন্য দামি দামি স্ট্রবেরি জুসের বোতল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি, আর তুই পার্সেল এখনো পাসনি? তোর তো পার্সেল পেয়ে যাওয়ার কথা এতদিনে। রচনা তার দাদার এমন কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়, আর তার একদিন আগের কথা মনে পড়ে যায়, যখন তার বর একটা কুরিয়ার সার্ভিসের কাছ থেকে প্যাকেট রিসিভ করে। আর রচনা যখন তার বরকে সেই কুরিয়ার সার্ভিসের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন অরিজিৎ রচনাকে মিথ্যা কথা বলে। অরিজিৎ, তোমাকে আবার কুরিয়ার সার্ভিস করে কে কি পাঠালো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এই গিফট আমাকে দেখাচ্ছ না কেন? আমাকে দেখাও না প্লিজ, আমার জন্য কি কিছু এসেছে? ও কিছু না, ওগুলো আমার সব কাজের ফাইলপত্র। আমি যখন বিদেশে চাকরি করতাম তখন বিদেশে কিছু ফাইল আমার পেন্ডিং ছিল, সেই কোম্পানি থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছিল। ওগুলো তোমার দেখার কোনো প্রয়োজন নেই, তুমি যাও, ঘরে যাও। রচনা তার বরের কথা বিশ্বাস করে নেয় এবং নিজের মতো ঘরে চলে যায়। অন্যদিকে অরিজিৎ যখন কুরিয়ার সার্ভিসে সই করে প্যাকেট রিসিভ করে, তখন সেখানে লেখা ছিল যে রচনার জন্য স্ট্রবেরি জুস পাঠানো হয়েছে। আর সেই জন্য অরিজিৎ তার বউকে মিথ্যা কথা বলে আর সেই স্ট্রবেরি জুসের কুরিয়ার ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। তার মানে ওই কুরিয়ার সার্ভিসটা তুই পাঠিয়েছিলিস? আর আমাকে আমার বর বলল ওটা নাকি ওর অফিসের ফাইল। কি মিথ্যাবাদী! আমি তো খেতে খুব বেশি কিছু পছন্দ করি না, শুধুমাত্র ফুচকা দিয়ে স্ট্রবেরি জুস খেতে ভালোবাসি, আর সেটাও এরা আমাকে খেতে দেয় না। তুই কিছু মনে করিস না বোন, আর মন খারাপও করিস না। আমি তোকে আবার দামি দামি স্ট্রবেরি জুসের বোতল পাঠিয়ে দেবো, তারপর তুই সেই জুস ফুচকা দিয়ে খাস, কেমন? আর এখন আমি কাজ করছি, ফোন রাখলাম। এই বলে রচনার দাদা ফোন রেখে দেয়। আর সে বিদেশ থেকে আবার রচনার জন্য কুরিয়ার সার্ভিস পাঠালে যখন অরিজিৎ সেই কুরিয়ার সার্ভিস নিতে যায়, তখন রচনা তাকে কিছুতেই নিতে দেয় না। সে অরিজিতের মুখের উপর খুব ভালো মতো জানিয়ে দেয় যে এর আগের বার স্ট্রবেরি জুস ফেলে অরিজিৎ একেবারে ভালো কাজ করেনি। এই শুনে অরিজিৎ খুবই ভয় পেয়ে যায়। না মানে আমি তোমার ভালোর জন্য এই কাজগুলো করছিলাম, তুমি আমাকে ভুল বোঝো না রচনা। তুমি এরকম ফুচকা দিয়ে প্রত্যেকদিন স্ট্রবেরি জুস খেলে তোমার শরীর খারাপ হতে পারে, সেই জন্যই তো আমি এই কাজ করেছি। প্রত্যেকদিন লুচি পরোটা আলুর দম বিরিয়ানি খেলে তোমাদের যখন শরীর খারাপ করে না, তখন স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খেলেও আমার শরীর খারাপ করবে না, তাই আমাকে নিয়ে তুমি বেশি চিন্তা করো না। এই বলে রচনা বিদেশি স্ট্রবেরি জুস দিয়ে বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কমলা দেবীর মেয়ে সীমা তার ছোট্ট বাচ্চা মেয়ে বুলটিকে নিয়ে বাপের বাড়িতে ঘুরতে আসে। আর সে ঠিক করে সে কিছুদিন সেখানে থাকবে। বুলটি ভীষণ পরিমাণে মিষ্টি একটি বাচ্চা ছিল, আর তার সঙ্গে রচনার একটা ভালো মিল ছিল। সেটা হলো বুলটিও রচনার মতো ভীষণ পরিমাণে স্ট্রবেরি জুস খেতে পছন্দ করে। মামা, আমার স্ট্রবেরি জুস শেষ হয়ে গেছে, তুমি আমাকে অফিস থেকে আসার সময় স্ট্রবেরি জুস নিয়ে এসে দেবে, ঠিক আছে? মাকে বললে মা তো কিছুতেই কিনে দেয় না, তুমি কিনে দেবে তো মামা? হ্যাঁ নিশ্চয়ই সোনামা, আমি তোর জন্য অফিস থেকে বাড়ি ফেরার সময় অনেকগুলো স্ট্রবেরি জুসের বোতল কিনে নিয়ে আসবো। কিন্তু একটা কথা, তোর মামিও কিন্তু স্ট্রবেরি জুস খেতে ভালোবাসে, তাই তুই কিন্তু মামিকে একদম স্ট্রবেরি জুস দিবি না, আর মামিকে বলবিও না যে আমি তোকে স্ট্রবেরি জুস কিনে দিয়েছি, বুঝেছিস? অরিজিতের কথা শুনে বুলটি খুবই খুশি হয়, কিন্তু দুঃখের বিষয় রচনা তাদের সব কথা শুনে ফেলে। আর তার ভীষণ পরিমাণে রাগ হয় এবং হিংসা হয়, কারণ অরিজিৎ তাকে কোনোদিনও স্ট্রবেরি জুস কিনে দেয় না। কিন্তু এখন যখন অরিজিৎ তার ভাগ্নিকে স্ট্রবেরি জুস কিনে এনে দেবে বলে, তখন সেটা শুনে রচনার প্রচন্ড পরিমাণে রাগ হয়। কিন্তু তখনকার মতো রচনা তার রাগ কোনো রকমে নিয়ন্ত্রণ করে রাখে। আর রাত্রিবেলা যখন অরিজিৎ তার ভাগ্নিকে অনেকগুলো স্ট্রবেরি জুসের বোতল নিয়ে এসে দেয়,
তখন রচনা লুকিয়ে লুকিয়ে বল্টির কাছে যায় আর রচনার হাতে অনেকগুলো ফুচকার প্যাকেটও থাকে। কিরে বল্টি, তোকে বলেছিলাম না তুই যখন স্ট্রবেরি জুস খাবি তখন আমাকে দিয়ে খাবি? আর তুই তো ভালোই তোর মামার কাছে স্ট্রবেরি জুস খাওয়ার আবদার করেছিস, আর তোর মামা আমাকে বলতে বারণ করেছে বলে তুই আমাকে কিছু বলিসনি, তাই তো? না মামি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম তোমাকে স্ট্রবেরি জুস দেব, কিন্তু মামা যেহেতু বারণ করেছে তাই জন্য আমি তোমাকে কিছু বলিনি, কারণ মামা আমাকে কোনোদিনও আর স্ট্রবেরি জুস কিনে দেবে না। তুই হয়তো জানিস না যে আমি ফুচকা দিয়ে স্ট্রবেরি জুস খেতে ভালোবাসি, আর এতটাই ভালোবাসি যে তোর কাছ থেকে স্ট্রবেরি জুস গুলো কেড়ে নিতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। তাই তোকে ভালোই ভালোই বলছি, আমাকে স্ট্রবেরি জুস গুলো দিয়ে দে। এই দেখ, আমার হাতে ফুচকার প্যাকেট আছে, আমি এখন স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা গুলো খাবো। বল্টি কিছুতেই রচনার কথা শুনতে চায় না। এর ফলে রচনা ভীষণ পরিমাণে বল্টির উপর রেগে যায়, আর সে বল্টির হাত থেকে স্ট্রবেরি জুস কেড়ে নেওয়ার জন্য কাড়াকাড়ি করতে শুরু করে। আর একটা সময় সে নিজে রাগের মাথায় বল্টিকে একটা ঠাসিয়ে থাপ্পড় মারে, আর বল্টির গালে 5 আঙুলের দাগ পড়ে যায়। এর ফলে বল্টি কাঁদতে শুরু করে। তোরা যদি আমাকে ফুচকা দিয়ে স্ট্রবেরি জুস খেতে না দিস তাহলে আমি সবাইকে এইভাবেই মারবো। আর বল্টি, সারা জীবন যেন আমার এই মারটার কথা মনে থাকে। আমি এখন স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খাবো, ভাগ এখান থেকে। এই বলে রচনা স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খেতে শুরু করে। আর অন্যদিকে রচনার হাতে জোরে থাপ্পড় খাওয়ার পর বল্টির ভীষণ পরিমাণে জ্বর চলে আসে, আর তার গালে 5 আঙুলের দাগ একেবারে স্পষ্ট হয়ে ওঠে। বল্টির এরকম দুর্দশা দেখে সীমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর সবাই মিলে বল্টিকে সুস্থ করার জন্য ডাক্তার দেখাতে শুরু করে। আর সবাই মিলে বল্টিকে সত্যি কথা জিজ্ঞাসা করলে বল্টি তার মামির নামে সব কথা বলে দেয়। তোমার লজ্জা করলো না রচনা? তুমি এরকম একটা বাচ্চা মেয়ের গালে থাপ্পড় মারলে, তাও আবার স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খাওয়ার জন্য। এখন যদি বল্টির কিছু হয়ে যেত তখন আমরা কি জবাবদিহি করতাম তোমার দিদির কাছে? ছি বৌদি, আমি যদি জানতাম বাপের বাড়িতে এলে তুমি আমার মেয়ের এমন ক্ষতি করবে তাহলে আমি কোনোদিন আমার মেয়েকে এখানে নিয়ে আসতাম না। আর দাদা, তুই তোর এরকম ফুচকা পাগল বউকে নিয়ে থাক, সংসার কর, কিন্তু আমি আর এই সংসারে কোনোদিনও আসবো না। আমি চললাম আমার মেয়েকে নিয়ে, আর আমি পারলে তোর বউয়ের নামে পুলিশে কেস করব। সবাই এরকম করে রচনাকে কথা শোনালে রচনা নিজের ভুল বুঝতে পারে, তাই সে সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। সেদিন থেকে রচনা প্রতিজ্ঞা করে সে আর কোনোদিনও স্ট্রবেরি জুস দিয়ে ফুচকা খাবে না। আর রচনার এরকম কথা শুনে তাকে সকলেই ক্ষমা করে দেয়। তারপর থেকে রচনা সুখে শান্তিতে সকলের সঙ্গে সংসার করতে শুরু করে। পিয়া এবং দিশা তাদের মা কমলা দেবীর সঙ্গে এক মধ্যবিত্ত পরিবারে বাস করে। দুই বোন যখন বড় হয়ে ওঠে তখন কমলা দেবী দিশাকে পড়াশোনা করানোর সঙ্গে সঙ্গে পিয়ার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। পিয়া যেহেতু দেখতে খুবই সুন্দরী হয়, তাই শহরের বড়লোক পরিবার অর্থাৎ ব্যবসাদার রাজের পরিবারের সঙ্গে পিয়ার বিয়ের সম্বন্ধ ঠিক হয়। পিয়া ছোটবেলা থেকেই বরাবরই চাইতো যে তার বড়লোক পরিবারে বিয়ে ঠিক হবে। আর সত্যি যখন ধনী ছেলে রাজের সঙ্গে পিয়ার বিয়ে ঠিক হয় তখন পিয়ার আনন্দের আর কোনো সীমা থাকে না। একবার আমার বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমি আমার এই মধ্যবিত্ত মা আর বোনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, কারণ আজ পর্যন্ত এরা আমার কোনো মনের ইচ্ছা পূরণ করতে পারেনি। তাই আমি এখন এখান থেকে যে ছাড়া পেয়ে শ্বশুরবাড়িতে সংসার করব, তারপর এদের সাথে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। পিয়া মনে মনে এসব কথা ভাবতে থাকে। আর তখনই তার মা কমলা দেবী সেখানে আসে। দেখ মা, তোরা যখন অনেক ছোট ছিলিস তখন আমি তোদের বাবাকে হারিয়েছি, আর তারপর তোদের দুই মেয়েকে আমি একা মানুষ করেছি। এখন আমি অসুস্থ, তাই তোর বিয়ের পর আমার যদি কিছু হয়ে যায় তুই তোর বোনকে একটু দেখিস কিন্তু, কারণ এই পৃথিবীতে তুই ছাড়া তোর বোনের আর কেউ নেই। এখন আমার বিয়ে হতে পারলো না, তার আগে থেকে বোনের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলে বলো? আর তোমার যদি কিছু হয়েও যায় তুমি কি করে ভাবলে যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বোনের দায়িত্ব নেবে? অসহ্য কথাবার্তা। এই বলে পিয়া সেখান থেকে চলে যায়। বড় মেয়ের এমন মুখের কথা শুনে কমলা দেবীর চোখে জল চলে আসে। আর অন্যদিকে দিশা দরজার কোণায় দাঁড়িয়ে এসব কথা শুনে মন খারাপ করে। দেখতে দেখতে কিছুদিন কাটে, আর রাজের সঙ্গে ধুমধাম করে পিয়ার বিয়ে হয়ে যায়। বিয়ের পর পিয়া তার মা এবং বোনের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। একদিন দিশা তার বড় দিদিকে ফোন করে বলে, দিদি কেমন আছিস? কতদিন হলো তোর সঙ্গে আর কথাই হয় না, একটু আমাদের কথা মনে পড়ে না বল? শোন, তোকে আর আমার খবর নিতে হবে না, আর এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই সংসারে অনেক কাজ থাকে। ছাড়, বাদ দে, এখন কি করতে ফোন করেছিস সেটা বল।
আমি বলছিলাম যে কিছুদিন হলো আমার কলেজে গরমের ছুটি পড়েছে, তাই আমি ভাবছিলাম তোর শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরে আসবো। কারণ তোর বিয়ের পর থেকে আমি তো শ্বশুর বাড়িতে একদিনও যাইনি, যাবো রে তোর কাছে। বোনের এমন কথা শুনে পিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে একেবারেই চায় না দিশা তার শ্বশুর বাড়িতে আসুক। তাই সেই মুহূর্তে পিয়া তার বোনকে মুখ ঝাঁঝানি দিয়ে ওঠে। তোর গরমে ছুটি পড়েছে বলে তুই আমার শ্বশুর বাড়িতে আসতে যাবি কি করতে? অতই যখন ঘোরার ইচ্ছা তখন বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও গিয়ে ঘুরে আয়। একদম ভুলেও আমার শ্বশুর বাড়িতে আসবি না বলে দিলাম। ফ্রি ফান্ডে আমার আর আমার বরের ঘাড়ের উপর বসে খাওয়ার ধান্দা। এই বলে পিয়া তার বোনের মুখের উপর ফোন কেটে দেয়। নিজের বড়লোক দিদির মুখে এমন কথা শুনে এবং এমন অপমানিত হয়ে দিশার চোখে জল চলে আসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। হঠাৎ করে একদিন কমলা দেবীর শরীর ভীষণ খারাপ করে। সেই সময় দিশা আবার তার দিদিকে ফোন করে। উফ, আবার আমাকে ফোন করছে, আর এখন ফোন তুললেই বলবে যে আমার বাড়িতে আসবে। আমি এখন দিশার ফোন কিছুতেই ধরবো না। হ্যাঁ, এটাই ভালো হবে। এই বলে পিয়া তার বোনের ফোন ধরে না। অন্যদিকে কমলা দেবীর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মা চলে যাওয়ার পর দিশা একেবারে কান্নায় ভেঙে পড়ে। আর সে বারবার পিয়াকে ফোন করলেও পিয়া কিছুতেই ফোন তুলতে চায় না। অন্যদিকে দিশার মা মারা যাওয়ার পর দিশার কাকা তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু এত কিছু পিয়া জানতেই পারে না, কারণ সে তার বোনের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। দিশা বাস স্ট্যান্ডে বসে বসে কাঁদছে। সেই সময় রাজের সঙ্গে তার দেখা হয়। এ কি দিশা, তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার কি কিছু হয়েছে? আর কতদিন তো হয়ে গেল বিয়ের পর থেকে তোমার মা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না কেন বলো তো? তারা মনে হয় ভুলে গেছে যে তাদের বড় মেয়ে আমাদের পরিবারের বউ হয়ে এসেছে। এই কথা শুনে দিশা নিজেকে ঠিক রাখতে পারে না। সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সব সত্যি কথা বলতে শুরু করে। বিশ্বাস করুন জামাইবাবু, আমি অনেকবার দিদিকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু দিদি আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। শুধু ফোন করলে আমাকে অপমান করে। আর আমার মা এখন এই পৃথিবীতে নেই, সেই খবরটাও আমি দিদিকে জানাতে পারিনি। কারণ আমি যখনই ফোন করি তখনই দিদি ভাবে হয়তো আমি আপনাদের বাড়িতে গিয়ে থাকতে চাইছি। আর ও বড়লোক বলে ওর ঘাড়ে আমি চেপে বসতে চাইছি, তাই ও আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। সে কি, কোথায়? পিয়া আমাকে সব ব্যাপারে কিছু বলেনি তো। আর আমার শাশুড়ি মা মারা গেলেন, সেই ব্যাপারে আমরা কিছু জানতেও পারলাম না। সেই সময় রাজের আজ থেকে প্রায় 10 দিন আগের কথা মনে পড়ে। একদিন অফিস থেকে এসে রাজ পিয়ার কাছে তার বাপের বাড়ির কথা জিজ্ঞাসা করে। আজ ছুটিতে কমলা দেবী এবং দিশার সঙ্গে দেখা করতে যেতে চায়, কিন্তু পিয়া কিছুতেই নিজের বাপের বাড়ির পরিবারের সঙ্গে দেখা করতে চায় না। সে নানান রকম অজুহাত বানাতে শুরু করে। আরে রাজ, এমনিতেই আমার মা আর বোন ছোট একটা ঘরে থাকে, তার উপর যদি আমরা এখন ওখানে ঘুরতে যাই তাহলে ওদের তো খুব সমস্যা হবে বলো। সুতরাং এখন ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আমার সাথে দিশার কথা হয়েছে, ওরা বেশ ভালোই আছে। ঠিক আছে, আমরা নয় ওখানে গেলাম না, কিন্তু তুমি তোমার মা বোনকে তো এখানে নিয়ে চলে আসতে পারো। আর ঠিক আছে, তোমার মা যদি নাও আসতে চাই তাহলে তোমার বোন তো কিছুদিনের জন্য আমাদের বাড়ি থেকে ঘুরে যেতে পারে, কেননা বিয়ের সময় ব্যস্ত থাকার জন্য আমার ছোট শালীর সাথে ভালো করে তো আলাপও পর্যন্ত হয়নি। উফ, তোমাকে যে কি আর বলবো, কতবার আমি দিশাকে ফোন করে বলেছি আমার শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরে যা, তাহলে দেখবি মনটা ভালো হয়ে যাবে। কিন্তু আমার বোন তো এখানে আসতেই চায় না। ওর নাকি দিদি শ্বশুর বাড়িতে এসে থাকতে লজ্জা লাগে, তাই ওকে আমি আমার বাড়িতে আসার কথা বলা ছেড়েই দিয়েছি। রাজ খুবই সরল মনের মানুষ ছিল, তাই সে তার বউয়ের কথা খুব সহজেই বিশ্বাস করে। কিন্তু 10 দিন পর এখন রাজ বুঝতে পারে যে তার বউ একেবারেই মিথ্যাবাদী। সেই সাথে রাজ তার ছোট শালীর চোখের জল সহ্য করতে পারে না, তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে দিশাকে নিয়ে নিজের বাড়িতে যাবে। দিশাকে তার ধনী দিদি শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বললে দিশা প্রথমে জামাইবাবুর কথায় রাজি হয় না, কিন্তু রাজ তাকে অনেক জোর করলে দিশা তার সঙ্গে যেতে বাধ্য হয়। জামাইবাবু, আমার দিদি যদি আমাকে আপনাদের বাড়িতে দেখে তাহলে কিন্তু আমাকে জ্যান্ত একেবারে জল দিয়ে গিলে ফেলবে। আমার ভীষণ ভয় করছে জামাইবাবু। আমি আপনাকে এখনো বলছি, আমি ঠিক ফুটপাতে কোথাও না কোথাও থেকে যাব। আমাকে দয়া করে আপনার সঙ্গে নিয়ে যাবেন না। আমি তোমার দিদির মতো অতটা অমানুষ হতে পারবো না দিশা। আর তুমি ভুলে যাচ্ছ যে তোমার দিদির বড়লোক শ্বশুর বাড়ি হলো আমার বাড়ি, তাই আমি তোমাকে সেইখানে নিয়ে যাবই। তারপর দেখি তোমার দিদি কি করে। এই বলে রাজ যখন দিশাকে নিজের বাড়িতে নিয়ে যায় তখনই পিয়া তার বোনকে দেখা মাত্রই একেবারে সাপ দেখার মতো ভয় পেয়ে যায়। সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে রাজের সঙ্গে তার বোন শ্বশুর বাড়িতে উঠে এসেছে। আর সে নিজের বোনের উপর রেগে লাল হতে শুরু করে। তুই এখানে কি করছিস রে? আর আমার বরের সঙ্গে তুই এলি কেন? তুই আমাকে তো ফোন করে জানাসনি।
যে তুই আমার শ্বশুর বাড়িতে আসবি, তাহলে আমি তোকে গিয়ে নিয়ে আসতাম। নিশ্চয়ই তুই কিংবা মা আমার বরকে ফোন করেছিলিস, তাই তো, যাতে তুই বড় গাড়িতে চেপে আমার শ্বশুর বাড়িতে আসতে পারিস। পিয়ার মুখে এসব কথা শুনে রাজ কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে প্রতিবাদে গর্জে ওঠে। একেবারে চুপ করো পিয়া, তোমার মিথ্যা কথা আমার সামনে আর ঢাকা থাকবে না। কেননা আমি তোমার বোনের কাছ থেকে সব সত্যি কথা শুনে নিয়েছি। তোমার নিজের বড়লোক শ্বশুরবাড়ির উপর এত অহংকার যে নিজের মা আর বোনের সাথে কোনো সম্পর্কই রাখতে চাওনি। তুমি কি জানো কিছুদিন হলো তোমার মা মারা গেছে? মা মারা যাওয়ার খবর শুনে পিয়ার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কিন্তু তার চোখে জল আসার বদলে সে একেবারে লজ্জা পেয়ে যায়। আর মনে মনে সে প্রচন্ড পরিমাণে সংশয় বোধ করে, কারণ সে ভালো করে বুঝতে পারে যে এখন দিশা তার বড়লোক শ্বশুর বাড়িতে থাকবে। আর পিয়া যেহেতু ভীষণ পরিমাণে সন্দেহপ্রবণ, তাই সে দিশাকে কিছুতেই এখানে থাকতে দেবে না। রাজ যখন প্রিয়াকে সব সত্যি ঘটনা খুলে বলে, তখন প্রিয়া একেবারে চুপ করে থাকে। আজকে একেবারে সুযোগ পেয়ে আমার বরের কাছে নিজের দুঃখের কাহিনী শুনিয়ে দিয়েছে। আর আমি জানি দিশা ইচ্ছা করে আমার ধনী শ্বশুর বাড়িতে থাকবে বলে এরকম নাটক করছে। মাকেও এখনই মরতে হলো। আমার আর ভালো লাগে না। বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হয়েও আমি আর শান্তি পেলাম না। পিয়া, তুমি যা অন্যায় করেছো আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর হ্যাঁ, দিশা কিন্তু আজকে থেকে এখানে থাকবে। তুমি যদি ওর সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করেছো তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এই বলে রাজ দিশার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় আর তাকে গেস্ট রুমে নিয়ে যায়। দিশা যখন নিজের ঘরে যায়, তখন পিয়া রাজের আড়ালে বোনের ঘরে চলে আসে আর নিজের বোনকে অকথ্য ভাষায় অপমান করতে শুরু করে। চরিত্রহীন মেয়ে একটা, এত কলেজে পড়াশোনা শিখেছিস যখন, তাহলে টিউশন করে নিজে থাকার ব্যবস্থা করে নিতে পারতিস। তা না করে আমার বরের কাছে নিজের দুঃখের কাহিনী শুনিয়েছিস। আমি ভালো করে জানি রাজ বড়লোক বলে তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস, তাই তুই এখন আমার শ্বশুর বাড়িতে এসে উঠেছিস, তাই তো, আমার সংসার ভাঙার জন্য। দিদি, তুই আমাকে ভুল ভাবছিস। আর আমাদের যে মা মারা গেছে, তোর তো দেখছি কোনো অনুশোচনাই নেই, কারণ তোর চোখে জল আসার বদলে তুই আমাকে কথা শোনাচ্ছিস। আর মা কিনা ছোটবেলা থেকে তোকে সব থেকে বেশি ভালোবেসেছে। আর তুই মোটেই জামাইবাবুর সঙ্গে আমাকে সন্দেহ করবি না, কারণ জামাইবাবু আমার দাদার মতো। ছাড় তোর ওসব নেকা নেকা কান্না। শোন, আমার শ্বশুর বাড়িতে থাকতে হলে না শুধু খেলে আর ঘুমালে হবে না। আমার শ্বশুর বাড়ির সব কাজ আমি তোকে দিয়েই করাবো। আমি তোকে একদম সহ্য করতে পারছি না কিন্তু। এই বলে পিয়া সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে পিয়া নিজের বোনকে দিয়ে রান্না বান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজকর্ম করাতে থাকে। এমন দৃশ্য দেখে রাজ এবং তার মা পরমা দেবী খুবই লজ্জা পায়, কারণ তারা ভীষণই ভালো মনের মানুষ ছিল। একদিন পরমা দেবী নিজের ছেলের বউ এবং তার বোনের জন্য খুব সুন্দর দুটো দামি দামি শাড়ি কিনে নিয়ে আসে আর সে দুজনকে ডেকে সেই শাড়ি দুটো উপহার দেয়। সেই সময়, মা, আপনি আমার জন্য শাড়ি কিনে এনেছেন ঠিক আছে, কিন্তু আমার বোনের জন্য শাড়ি কিনে এনেছেন কেন? আমার বোন তো মাত্র কিছুদিনের অতিথি। অতিথিকে শাড়ি কিনে মাথায় তোলার কোনো দরকার নেই। আর আমার বোন এত দামি শাড়ি পরতে অভ্যস্ত নয়। শোনো বৌমা, তোমার বোন আমার মেয়ের মতোই। আর আমার যদি মেয়ে থাকতো তাহলে তখন আমি বৌমার সঙ্গে সঙ্গে মেয়ের জন্য শাড়ি কিনে আনতাম। সেই কারণেই আমি দিশাকে শাড়ি দিয়েছি। আর ও যতক্ষণ পর্যন্ত না ভালো একটা চাকরি পাচ্ছে ততক্ষণ ও এখানেই থাকবে। তাই বেকার বেকার ওকে অতিথি বলে ডেকো না। এই বলে পরমা দেবী দিশার হাতে সেই দামি শাড়িটা ধরিয়ে দেয়। কেন কাকিমা, এসবের কি দরকার ছিল? আমার কাছে যা জামা কাপড় আছে সেসব দিয়েই তুমি কোনো মতে দিন কাটিয়ে দিচ্ছি। বেকার বেকার আপনি দিদির সঙ্গে ঝামেলা করলেন আমাকে শুধুমাত্র একটা শাড়ি দেওয়ার জন্য। বড়রা যখন কোনো উপহার দেয় তখন কিন্তু না বলতে নেই, সে উপহার খুশি মনে নিয়ে নিতে হয়। তুমি চুপচাপ এই শাড়িটা নাও। আর কিছুদিন পরে তোমার দিদি আর জামাইবাবুর বিয়ের 1 বছর পূর্ণ হবে। তাই আমি বাড়িতে একটা অনুষ্ঠান করেছি, সেই দিন কিন্তু তুমি এই শাড়িটা পরবে, কেমন? দিশা যখন শাড়িটা নেয় তখন পিয়া কিছুতেই সেটা সহ্য করতে পারে না। এভাবেই কিছুদিন কাটে। পিয়া এখনো পর্যন্ত তার ধনী শ্বশুর বাড়িতে থাকার জন্য দিশাকে সবসময় খারাপ খারাপ কথা শোনায়। অন্যদিকে সকলে মিলে রাজ এবং পিয়ার 1 বছরের বিবাহ বার্ষিকী উদযাপন করার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়ে। বিবাহ বার্ষিকীর দিন পিয়া খুব সুন্দর করে সাজগোজ করে এবং তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়িটা পরে নেয়। অন্যদিকে দিশা ও পরমা দেবীর উপহার দেওয়া শাড়িটা পরে, কিন্তু দিশাকে সেই শাড়ি পরে পিয়ার থেকেও অনেক ভালো মানায়। তাই সকলেই দিশার প্রশংসা করতে থাকে, আর যেটা পিয়া একেবারেই সহ্য করতে পারে না। বোন, তোকে আর সবার সামনে শাড়ি পরে ঘুরে বেড়াতে হবে না। সবাই বুঝতে পেরেছে তোকে আমার থেকেও বেশি ভালো লাগছে। তাই তুই আমার পাশে চুপ করে দাঁড়িয়ে থাক, আর যে যা গিফট দেবে সেগুলো কালেকশন করে রেখে দিবি। আর যখনই সোনার জিনিস দেবে তখন আমার হাতে দিয়ে দিবি, কারণ তোর উপর ভরসা নেই। তুই যদি সোনার জিনিস ছেড়ে দিস। ঠিক আছে দিদি, আমি তোকে দিয়ে দেব।
দিশা তার দিদির পাশে দাঁড়িয়ে উপহার সংগ্রহ করছে। সেই সময় সেই বিবাহ বার্ষিকীর পার্টিতে রাজের বিজনেস পার্টনার সোহম এসে উপস্থিত হয়। আর দিশাকে দেখা মাত্রই সোহমের খুবই পছন্দ হয়। রাজ, তোর বউয়ের পাশে দাঁড়িয়ে ওই মেয়েটা কে রে? কি সুন্দর দেখতে। অনেকদিন ধরে বিয়ে করবো বলে মেয়ে খুঁজছিলাম, কিন্তু মন মতো কাউকে পাচ্ছিলাম না, তাই ওই মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ভাই, বিয়ের কথা বল না। আরে ওই মেয়েটা আমার শালি রে, আমার বউয়ের ছোট বোন। কিন্তু মেয়েটার কপালে খুব দুঃখ রে, এই বয়সে ও মা হারিয়েছে। কিন্তু পিয়া যেহেতু আমার বাড়ির বউ হয়ে এসেছে, তাই ও ভালো আছে। কিন্তু এই মেয়েটার 3 কুলে কেউ নেই, তুই ওকে বিয়ে করলে মেয়েটার ভাগ্য খুলে যাবে। রাজের এমন কথা শুনে সোহমের খুবই কষ্ট হয়। তাই সোহম তখনই ঠিক করে সে বিয়ে করলে একমাত্র দিশাকেই বিয়ে করবে। তাই রাজ এবং পিয়ার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়ে গেলে সোহম নিজের মাকে নিয়ে রাজের বাড়িতে আসে আর দিশার সঙ্গে নিজের বিয়ের সম্বন্ধ ঠিক করে। রাজ এবং পরমা দেবী দাঁড়িয়ে থেকে দিশার সঙ্গে সোহমের বিয়ে দিয়ে দেয়। অন্যদিকে পিয়া একেবারে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কারণ সে ধনী শ্বশুরবাড়ি পেয়েছে বলে তার বোনকে সবসময় খোঁটা শোনাতো। কিন্তু দিশা এখন তার থেকেও অনেক বড়লোক শ্বশুরবাড়ি পায়, তাই দিশাকে আর নিজের দিদির শ্বশুরবাড়িতে থাকতে হয় না। দিশা সোহমের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে।